প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়ান সংবাদ বিশ্লেষণের আমাদের আজকের অনুষ্ঠানে। আজকে শুক্রবার, এদিকে কিন্তু 17ই শ্রাবণের একেবারে মাঝামাঝি, আর একেবারে আগস্টের প্রথম দিনটি আজকে 1 আগস্ট। সবাইকে স্বাগত জানাচ্ছি ছুটির এই সকালে, ছুটির দিনের এই সকালে। নিশ্চয়ই সবাই ভালো আছেন, যারা কাছে আছেন, যারা দূরে আছেন, দেশে কিংবা বিদেশে, সব জায়গাতে আপনারা আমাদের সঙ্গে আছেন, আমরা আপনাদের সঙ্গে আছি। সবাইকে শুভকামনা জানাই এবং সেই সঙ্গে যারা আমাদের সঙ্গে নিয়মিত আছেন তারা নিশ্চয়ই জানেন যে প্রতিদিন সকালে একেবারে ঝকঝকে কিছু পত্রিকা, একদম তাজা খবর নিয়ে কিন্তু আমরা আপনাদের কাছে পৌঁছাই। তার সঙ্গে থাকে সংবাদ বিশ্লেষণ, সঙ্গে কেউ না কেউ থাকেন বিশ্লেষক হিসেবে, আর সংবাদের হেডলাইন সহ, লিড নিউজ সহ অন্যান্য বিষয়গুলো জানিয়ে দেওয়া হয় কি রয়েছে আমাদের আজকের জাতীয় জীবনের প্রধান প্রধান দৈনিকগুলিতে। প্রিয় দর্শক, চলুন তাহলে আমাদের সংবাদের ভুবনের সঙ্গে আছি আমি ডক্টর মঞ্জুরুল হক। প্রথম আলো দিয়ে একেবারে প্রথম কথাগুলো শুরু করতে চাই আজকে। প্রথম আলো তার হেডলাইনে বলল, প্রধান সংবাদ শিরোনামে বলেছে, মৌলিক 19টি সংস্কার বিষয়ে সিদ্ধান্ত, 9টিতে ভিন্ন মত। মৌলিক 19 সংস্কার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, ভিন্ন মত রয়েছে 9টিতে। ঐকমত্য কমিশনের কথা এটি। বিষয়টি হলো যে 3 বাহিনীর প্রধানসহ 5টি প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে ঐকমত্য হয়নি। প্রতিষ্ঠানের নিয়োগের বিষয়ে রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত হয়। গুরুত্বপূর্ণ 4টি প্রতিষ্ঠানে বাছাই কমিটির মাধ্যমে নিয়োগ দেয়া, সংসদের উচ্চ কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব, পিআর পদ্ধতি যেটি, এইটি নিয়ে নির্বাচন নিয়ে শেষ পর্যন্ত রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য হয়নি। তবে এ দুটি সহ 7টি মৌলিক সংস্কার প্রস্তাব নিয়ে গতকাল বৃহস্পতিবার সিদ্ধান্ত দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এর মধ্যে অন্তত 5টি সিদ্ধান্তে একাধিক দল ভিন্ন মত দিয়েছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে। এসব ভিন্ন মত জুলাই জাতীয় সনদে উল্লেখ করা হবে। এটি আমরা দেখছি যে আজকের প্রথম আলোর প্রধানতম শিরোনাম। আর ওদিকে সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা মিথ্যা মামলা আর হচ্ছে মব সন্ত্রাস। সাংবাদিকদের বললেন এই কথাটি আইন উপদেষ্টা। বিষয়টি হচ্ছে, হয়রানিমূলক মিথ্যা মামলা আর মব সন্ত্রাসকে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা বলে আখ্যায়িত করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। কথাগুলো এরকম যে, মিথ্যা মামলা থেকে অভিযুক্ত ব্যক্তিকে মুক্তি দিতে ফৌজদারি কার্যবিধি সংশোধন করা হয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল কথাগুলো বলেছেন। জোর দেয়া হয়েছে মিথ্যা মামলা আর মব সন্ত্রাসের উপরে, যেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিদেশি খবরে, আন্তর্জাতিক খবরে একটু আসি চলুন। আন্তর্জাতিক খবরের আগে আরেকটি খবর, সেটি হলো 245 কোটি টাকা জরিমানা দিতে হলো বাংলাদেশকে। বিষয় হচ্ছে, বুলেট পয়েন্টে যেগুলো বলা হয়েছে, বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি বাতিল করায় 2000 সালে আইসিসি আরবিট্রেশন ট্রাইব্যুনালের যায় যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি। বাংলাদেশ পক্ষভুক্ত হয়নি, একতরফা রায় হয়েছিল। বিদ্যুৎ খাত, অর্থ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। তারা আশ্রয় নিয়েছিলেন রাষ্ট্রদূতের বাসায়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পিডিবির খামখেয়ালিতে এক ভুল সিদ্ধান্তের কারণে বাংলাদেশকে 2 কোটি মার্কিন ডলার অর্থাৎ 245 কোটি টাকা জরিমানা দিতে হয়েছে।
এই খবরটি আমরা দেখলাম। এরপরে আপার ফোল্ডে একটু যাই। একটা ছবি আমাদের দৃষ্টিতে, ওয়াশিংটনে পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর এর সঙ্গে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ দলের প্রথম দিনের আলোচনা। ছবিটি বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসির। আমরা একটি ছবি দেখছি, এখানে বাংলাদেশ দল এবং যুক্তরাষ্ট্র দল আলোচনা করছে। ওয়াশিংটনের আলোচনা শুল্ক হার কমানো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের 3 দিনের সময় কিন্তু শেষ, ফলাফল এখনও জানা যায়নি। যুক্তরাষ্ট্র ঘোষিত পাল্টা শুল্কের হার 35% থেকে কমিয়ে আনতে যে কথাটি এসেছিল, একটু জানিয়ে দিই এটি। যুক্তরাষ্ট্র ঘোষিত পাল্টা শুল্কের হার 35% থেকে কমিয়ে আনতে যে আমাদের সঙ্গে বাংলাদেশের সঙ্গে যে আলোচনাটি চলছিল, সেটি কিন্তু সফল হয়েছে। বাংলাদেশ অনেকাংশে, প্রায় 15% এই 35% থেকে কমিয়ে আনতে পেরেছেন বাংলাদেশের প্রতিনিধি দল আলোচনার মধ্যে। আজকে একেবারে সর্বশেষ সংবাদ এটি। আমরা দেখছি প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার বিচার শুরু হয়েছে, এই সংবাদটি। আর আরও একটি নিচে একটি অসহায় মায়েদের স্বস্তির আশ্রয়স্থল। দেখা যাক এই সংবাদটিতে কি। কয়েকজন নারী দাঁড়িয়ে আছেন। ওল্ড কেয়ার হোম নামে একটি ব্যানার রয়েছে। ওল্ড কেয়ার হোমের প্রতিষ্ঠাতা জ্যোৎস্না মুখার্জি, প্রথম আলোর ছবিতে আমরা দেখছি তাকে। এখানে এই ওল্ড কেয়ার হোম, তারা বলছেন যে অসহায় মায়েদের স্বস্তির আশ্রয়স্থল। আমরা এটা দেখেছি, সন্তান বড় হয়ে গেলে পিতামাতা তখন বোঝা হয়ে দাঁড়ান এবং তাদের আশ্রয়স্থল আর সন্তানের গৃহে হয় না, যেতে হয় প্রবীণ হিতৈষী সংঘে বা অন্য কোনো জায়গায়। এখানে এই অসহায় মায়েদের একটি স্বস্তির আশ্রয়স্থল তৈরি করেছেন প্রতিষ্ঠাতা জ্যোৎস্না মুখার্জি, ওল্ড কেয়ার হোমের প্রতিষ্ঠাতা। মোটামুটি প্রথম আলোর প্রথম খবরগুলি এরকম ছিল। আমরা বাংলাদেশ প্রতিদিনে যাব। বাংলাদেশ প্রতিদিনের আজকের খবরগুলি হলো শেষ চেষ্টায় কমিশন, এই খবরটি রয়েছে। কিন্তু আমরা জানি যে আমাদের কমিশন অনেকখানি সফলতা লাভ করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায়। এখানে তারেক রহমানের একটি কথা রয়েছে, উগ্রবাদ যাতে না বাড়ে সে বিষয়ে সজাগ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ হওয়া দরকার, তেমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাইলে আগামী নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মির্জা ফখরুলের একটি খবর রয়েছে, আমরা দেখছি। মির্জা ফখরুল তিনি বলেছেন, আগামী সরকার হবে ঐকমত্যের। মূল বিষয়গুলো হচ্ছে, আওয়ামী লীগ না থাকায় জাতীয় নির্বাচনে চ্যালেঞ্জ নেই, অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বিএনপি প্রধান শক্তি, রাজনীতিতে ডানপন্থীদের উত্থানে গভীর উদ্বেগ। এটি আমরা দেখলাম বাংলাদেশ প্রথম আলোর একেবারে শুরুর দিকের যে খবরগুলো রয়েছে। হাসিনা পরিবারের বিচার শুরু, এটি রয়েছে খবরে। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে গেল। নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ গোপন বৈঠক, এই সংবাদটি রয়েছে লোয়ার ফোল্ডে। গ্রেফতার 22, সেনা হেফাজতে 1 মেজর। বলা হয়েছে রাজধানী ভাটারা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ সহ জঙ্গি সহযোগী সংগঠনের 22 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এই খবরটির সাথে আরও অন্যান্য যে খবরগুলো রয়েছে, জুলাইয়ে রাজনৈতিক সহিংসতা নিয়ে এমএসএফের প্রতিবেদন। জুলাইয়ে রাজনৈতিক সহিংসতায় নিহত 9, গণপিটুনিতে 16,
এই খবরটির বিষয় রয়েছে। তার নিচে বার্ন ইনস্টিটিউট ছাড়ল 3 শিক্ষার্থী, একটু ভালো লাগছে। বিষয় হচ্ছে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা, বার্ন ইনস্টিটিউট ছাড়ল আরও 3 শিক্ষার্থী। কথাটাতে এই সংবাদটিতে বলা হলো যে রাজধানীর উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ আরও 3 শিক্ষার্থীকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। এই নিয়ে প্রতিষ্ঠানটির থেকে এ পর্যন্ত মোট 8 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। গতকাল দুপুরে ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান এ তথ্য জানান। প্রিয় দর্শক, প্রতিদিনই আসলে আমরা কষ্টে থাকি, চিন্তায় থাকি। আমাদের যে সন্তানেরা এখনও হাসপাতালে রয়েছে তারা কেমন রয়েছে। এই যে 3 জন ছাড়া পেয়েছে, সত্যি ভালো লাগছে। পিতামাতার কাছে ফিরেছে আমাদের আরও 3 জন। শিবিরের ডিরেকশনে জুলাই অভ্যুত্থান হয়নি, এই সংবাদটি আমরা দেখছি। নাহিদ ইসলাম বলেছেন শিবিরের ডিরেকশনে জুলাই অভ্যুত্থান হয়নি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন। শিবির নেতা সাদিক কায়েম সম্প্রতি একটি টকশোতে বলেছেন ছাত্র শক্তির গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল, শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম, এটি মিথ্যাচার বলে বলেছেন নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক। আমাদের অন্যান্য জাতীয় দৈনিক যেগুলো, দেশ রূপান্তর দিকে একটু তাকাই আমরা, তার হেডলাইন্সগুলো একটু দেখে নেব। দেশ রূপান্তর আজকের শুক্রবারের 1 আগস্টের সংখ্যায়, 17ই শ্রাবণের সংখ্যায় বলছে তার প্রথম পাতায়, জুলাই সনদের খসড়া চূড়ান্ত, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংশয়। বুলেট পয়েন্টে গুরুত্বপূর্ণ ইস্যুতে নোট অফ ডিসেন্ট বিএনপি ও তাদের জোটের, কমিশনের সিদ্ধান্ত সংসদের এড়িয়ে চলার সংকেত বিএনপির। আরেকটি কথা রয়েছে, দেশে উগ্রবাদ যাতে মাথাচাড়া না দিতে পারে এটির কথা রয়েছে। আর মব সন্ত্রাসটা আমাদের জাতীয় জীবনে মানে সাংঘাতিক রকম ভীতির একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশ রূপান্তর বলছে মব সন্ত্রাস অন্তর্বর্তী সরকারের সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা। এই কথাটি কিন্তু আমরা প্রথম আলোতেও পেয়েছি। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মনে করছেন অন্তর্বর্তী সরকারের সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে হয়রানিমূলক মিথ্যা মামলা আর ওদিকে মব সন্ত্রাস। তিনি বলছেন কিছুদিনের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথাগুলো তুলে ধরেন আইন ও বিচার উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি একটু পরিষ্কার করে বলেছেন, মিথ্যা মামলা নিয়ে বিরক্তিকর ও আপত্তি বহুবার প্রকাশ করেছি। আমাদের সরকারের আমলে সবচেয়ে দুর্ভাগ্যজনক যে 2টি ঘটনা ঘটেছে, একটি হচ্ছে মিথ্যা মামলা হতে পারে কিন্তু মিথ্যাভাবে লোককে ফাঁসানো মানে হয়রানিমূলক মিথ্যা মামলা, আর আরেকটি হচ্ছে মব জাস্টিস। তিনি বলছেন যে আমি বলি মব সন্ত্রাস, এই 2টি আমাদের খুবই পীড়িত করে। এটি আমরা দেখলাম আমাদের দেশ রূপান্তরের আজকের যেসব খবরাখবর রয়েছে তার মধ্যে এই বিষয়টি রয়েছে। আরও কিছু খবর আমরা তুলে ধরতে চাই। একটু সাংস্কৃতিক খবরে আসুন। সাংস্কৃতিক খবরগুলো আমাদের পড়বার সময়ই হয় না, এমন একটা অবস্থা হয়। ক্ষোভ ঝাড়লেন আমাদের নন্দিত নাট্যশিল্পী ডলি জহুর। ডলি জহুর বলছেন প্রথিত যশা যে অভিনেত্রী, অভিনয় জীবনের 4.5 দশক পার করেছেন, 21 পদকে ভূষিত হয়েছেন, বিভিন্ন ক্যাটাগরিতে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। 90-এর দশকের সিনেমায় নায়ক নায়িকাদের মায়ের চরিত্রে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি, কিন্তু নানা কারণে শোবিজ থেকে দূরে ছিলেন দীর্ঘদিন। মাঝখানে অভিনয়ও ফিরলেও চলচ্চিত্রে ফিরেননি মূলধারার। তিনি উল্লেখ করেছেন এখনকার
সিনেমার পরিবেশ খুব বাজে মনে হয় আমার কাছে। তাছাড়া ভালো কোনো গল্প কিংবা চরিত্র নেই। মূলধারার চলচ্চিত্রকে আর নিজের জায়গা মনে হয় না আমার। এখন ছোট পর্দাকেই নিজের জায়গা মনে হয়। তবে নাটকেও আগের মতো খুব বেশি কাজ করা সম্ভব নয়। অভিনয়ের চেয়ে নির্মাণ নিয়েই বেশি ভাবছেন আমাদের এই তারকা। আগামীতে কয়েকটি নাটক, টেলিফিল্ম এসব নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের নন্দিত নাট্যশিল্পী ডলি জহুরের। আমরা তার এই বিষয়টিকে সাধুবাদ জানাই। নির্মাতা হিসেবে ডলি জহুর আসবেন নিশ্চয়ই। জনকণ্ঠের দিকে আমরা একটু তাকাবো। আসুন, জনকণ্ঠের প্রধানতম খবর নিয়ে আমরা একটু কথা বলতে চাই। জনকণ্ঠ প্রথম প্রধান খবরে বলছে উচ্চ কক্ষ হবে 100 আসনের। আপনারা সবাই জানেন যে আমাদের সংসদের একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটছে। এখানে বলা হচ্ছে যে পিআর পদ্ধতিতে সদস্য মনোনয়ন হবে। এখানে জুলাই সনদ নিয়ে হয়নি ঐকমত্য। জুলাই সনদ নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে একমত হলেও উচ্চ কক্ষের নির্বাচন প্রক্রিয়া আসনের ভিত্তিতে হবে নাকি ভোটের আনুপাতিক হারে হবে, এই নিয়ে বড় দলগুলো পাল্টাপাল্টি অবস্থানে এখনও রয়েছে। বিএনপি সহ কয়েকটি দলের আপত্তি সত্ত্বেও ঐকমত্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে উচ্চ কক্ষ হবে 100 আসনের। এটি আমরা জনকণ্ঠের প্রধানতম সংবাদ শিরোনামে পেয়েছি। ঠিক তার পাশেই স্থানীয় সরকার অধ্যাদেশ চূড়ান্ত, খসড়া চূড়ান্তের বিষয়টি অনুমোদন করেছেন। উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলছেন যে স্থানীয় সরকার অধ্যাদেশ খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। এটি আমরা দেখেছি। জনকণ্ঠের এই খবরটির পাশাপাশি যুগান্তরের দিকে যদি একটু তাকান, আমাদের অন্যতম জাতীয় দৈনিক যুগান্তর তার প্রথম গুরুত্বপূর্ণ শিরোনামে বলছে দেশের সার্বিক অর্থনীতির হালচাল। বলা হচ্ছে কর্মসংস্থান বিনিয়োগে মন্দা চলছে অন্তর্বর্তী সরকারের। 1 বছর অর্থনীতিতে 3 চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। স্বস্তি রয়েছে ডলারের দাম স্থিতিশীল রাখা, অস্বস্তি হচ্ছে বেকারত্ব রোধ ও কর্মসংস্থানে প্রত্যাশিত হারে বাড়েনি। স্বস্তি রয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঊর্ধ্বমুখী করা, বৈদেশিক ঋণ পরিশোধ বাড়িয়ে চাপ কমানো, মূল্যস্ফীতির হার নিম্নমুখী করা, ব্যাংক দখল ও লুট বন্ধ করা, ব্যাপক সংস্কার কার্যক্রম চলমান। আর অস্বস্তি, রাজনৈতিক অস্থিরতা কাটেনি, বেসরকারি খাতে মন্দা, বিনিয়োগে স্থবিরতা, ব্যাংক খাতের সক্ষমতা হ্রাস, যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে পাল্টা শুল্ক আরোপ, এগুলিতে কিছু অস্বস্তি রয়েছে। যুগান্তরের পরে আমরা আর একটু ইত্তেফাকের দিকে তাকিয়ে বোধহয় আমাদের আজকের একেবারে শেষ করতে হবে। দেশে প্রতি 4 জনে 1 জন বহুমাত্রিক দারিদ্র্যে বাস করছে। গ্রাম এবং শহরের চিত্র কিন্তু বৈষম্যের চিত্র আলাদা। দেশে যেন আর ফ্যাসিবাদ চরমপন্থা মাথা চাড়া দিতে না পারে, তারেক রহমানের আশাবাদ এটি। 50 লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেয়া হবে বলে ঘোষণা করেছেন। আর এদিকে রয়েছে সংলাপ শেষ, জুলাই সনদ সহ অনেক বিষয়েই ঐকমত্য হয়নি। আর একটি খবর দিয়ে শেষ করি। জুলাই প্লট দুর্নীতির 6 মামলায় শেখ হাসিনার বিচার শুরু হয়েছে। আর চট্টগ্রামে টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, এবং আমরা সেই পুরনো ছবি দেখছি, রাস্তার মধ্যে গাড়ির চাকা, গাড়ি শুদ্ধ ডুবে আছে বৃষ্টি হলেই। এই জলাবদ্ধতা থেকে আমাদের মুক্তি হয় না। প্রিয় দর্শক, শেষ করতে হবে। শেষ করবার আগে বলি, আজকে শুক্রবারের এই সকালে একটি ভালো খবর দিয়ে আমরা মাঝখানে পেয়েছিলাম। সেটি হলো আমাদের মাইলস্টোনের ট্র্যাজেডির যে শিশুরা হাসপাতালে ভর্তি ছিল, তাদের মধ্যে 3 জন বাড়িতে ফিরতে পেরেছে বাবা মায়ের হৃদয়ের কাছে। আমরা চাই
আমাদের আর কোনো সন্তান যেন দগ্ধ না হয়। এরকম দুর্ঘটনা কেন বারবার ঘটবে এই দেশে, সেটি অবশ্যই নিশ্চিত করা দরকার। এ প্রশ্ন সবার কাছে রইল। আজকের মতো শেষ করছি এশিয়ান সংবাদ বিশ্লেষণ। শুভ সকাল।